তুলে ধরার জন্য আমরা লিফলেট হোক, পোস্টার হোক, তারপরে পথসভা হোক, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশের সংবিধান আমাদেরকে দেশের সরকারের কোনো বিল বা কোনো আইনের বিরোধিতা করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছে, ঠিক সেইভাবেই আমরা এদেশের সংবিধানকে সামনে রেখে আমরা এই আইনের বিরোধিতা করেছি। 2 তারিখের পর থেকে আইনে রূপান্তরিত হওয়া, যেদিন পার্লামেন্টে আইনে রূপান্তরিত হওয়ার জন্য লোকসভায় পেশ হয়, সেই দিন বেলা 11টা থেকে 12টা পর্যন্ত কলকাতায় আমরা প্রোগ্রাম করেছি এই আইনের বিরুদ্ধে। এবং তারপরে আমাদের আইনে রূপান্তরিত হওয়ার পর পার্টির সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন এবং ক্লিয়ার বার্তা দেওয়া হয়েছিল যে এরপর আমরা আমাদের আইনি লড়াই শুরু করব। সেই আইনি লড়াইয়ের পার্ট হিসাবে আমরা সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে অলরেডি আপিল করেছি। তার যে ডকুমেন্ট সেটা আমাদের কাছে আছে, আপনাদেরকে আমরা প্রোভাইড করব এবং আগামী 16 তারিখে তার শুনানি আছে। এই আইন পার্লামেন্টে পাশ হওয়ার পর থেকেই দেশব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে মানুষ এই আইনের বিরোধিতা করেছে। আমরা আমাদের পার্টিও এই আইনের আমরা বিরোধিতা করেছি। গত 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুরে যে অশান্তি ঘটেছে, সেই অশান্তির সঙ্গে এসডিপিআই, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়নি কোথাও যে এর সঙ্গে এসডিপিআই যুক্ত করে, কিন্তু উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু রাজনৈতিক দল এবং আমরা জানি যাদেরকে আমরা গদি মিডিয়া নামে আখ্যায়িত করছি, তারা কল্পিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে। যে সমস্ত মিডিয়া বলছে যে এসডিপিআই এই হিংসার সঙ্গে বা এই হিংসায় মানুষকে প্ররোচনা দিয়েছে, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে পরিষ্কার বার্তা দিতে চাই, সেই সমস্ত মিডিয়ার বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন, ডিফরমেশন মামলা করার জন্য অলরেডি প্রস্তুতি শুরু করেছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হোক, আমরা প্রথম থেকেই বলে আসছি। ওয়াকফ যেমন এদেশের জনগণের, এদেশের মুসলিম সম্প্রদায়ের নিজস্ব সম্পত্তি, তেমনি সরকারি সম্পত্তিটাও তাদের নিজস্ব সম্পত্তি। ফলে একটা সম্পত্তির ক্ষতি করে আর একটা সম্পত্তির রক্ষা হয়, আমরা তাতে বিশ্বাসী নই। এই বিল পার্লামেন্টে পেশ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত গোটা দেশব্যাপী প্রায় 500-র উপরে জায়গায় আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রদর্শন করেছি এই বিরুদ্ধে। কোথাও একটা সিঙ্গেল প্লেসও নেই যেখানে কোনো রকম অশান্তি হয়েছে। গত 11 তারিখে মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং বীরভূমের নলহাটিতে পুলিশকে ইন্টিমেশন দিয়ে পার্টির পক্ষ থেকে 2টো প্রোগ্রাম হয়েছে, তাতে পুলিশ সহযোগিতা করেছে এবং পুলিশের যে কাজ সেটা পুলিশ করেছে, কোথাও কোনো অশান্তি হয়নি। কিন্তু উদ্দেশ্যভাবেই, বিশেষ উদ্দেশ্যকে হাসিল করার জন্যই এই সমস্ত মিডিয়া এবং বিজেপি পরিকল্পিতভাবে এটা করে আসছে। আমরা জানি এই হিংসার পেছনে যারা দায়ী তার মধ্যে অন্যতম হচ্ছে বিজেপি। পরিকল্পিতভাবে এটা করেছে। কি করে করেছে? গত কয়েক মাস আগে থেকে বিজেপির প্রত্যেকটা নেতা যেভাবে হিংস্র ভাষণ দিচ্ছে, বিশেষ করে আমি কোট আনকোট বলতে চাই, সুকান্ত মজুমদার পরিষ্কার করে সভায় গিয়ে বলেছেন যে প্রত্যেক হিন্দুকে বাড়িতে ধারালো অস্ত্র রাখতে হবে। এই ধারালো অস্ত্র রাখার নির্দেশ দিয়ে একটা সোসাইটিকে উগ্র করে তুলেছে এই সুকান্ত মজুমদার। শুধু সুকান্ত মজুমদার তা নয়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এদের মুখের ভাষা, এদের বয়ান, এদের বক্তব্য যদি আপনারা শুনেন তাহলে দেখবেন প্রত্যেকটা বক্তব্যই হচ্ছে মুসলিম বিদ্বেষী। মুসলিমদেরকে কোণঠাসা করার পরিকল্পনা মাফিক এই সমস্ত ভাষণ তারা দিয়েছে।
একদিকে ভাষণ দিয়েছে, অন্যদিকে বলেছে, ভাষণের মধ্যেই বলেছে যে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে, ঝাড়খণ্ড থেকে লোক ঢুকাবো। বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে, ঝাড়খণ্ড থেকে লোক ঢুকে সেই লোকের কাজ কি? সেই লোকের কাজ হচ্ছে এলাকায় দাঙ্গা বাঁধানো। মুর্শিদাবাদের বিভিন্ন মানবাধিকার সংগঠন, সাংবাদিক, সিভিল সোসাইটির মানুষরা যারা স্বচক্ষে এই ঘটনা দেখেছে, তারা বলছে যে কিছু বহিরাগত অল্প বয়স্ক, যাদের বয়স 25-এর নিচে, 18, 19, 20, 25, এইরকম 25-এর নিচে যারা বয়স, যাদেরকে কেউ চিনতে পারছে না, বহিরাগত, তারা এসে মিছিলের উপরে প্রথম হামলা করেছে। তারপর শুরু হয়েছে এই অশান্তি। এই অশান্তি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অলরেডি রাজ্য প্রশাসন একটা ভালো ভূমিকা গ্রহণ করেছে। যারা অশান্তির সঙ্গে যুক্ত তাদের অনেককেই অ্যারেস্ট করেছে। এমনকি যে দুজনকে হত্যা করা হয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে, তাদের যে হত্যাকারী সেই দুজনকেও আজকে অ্যারেস্ট করা হয়েছে। এডিজি অলরেডি প্রেস কনফারেন্স করে বলেছেন। ফলে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করছি যে আপনারা নিরপেক্ষ তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এখানে দাঙ্গা লাগানোর জন্য যুক্ত, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুন। বিজেপি 2026-এর ইলেকশনকে সামনে রেখে যে এজেন্ডা বানিয়েছে, সেই এজেন্ডারই অংশ হিসাবে মুর্শিদাবাদে এই অশান্তি ঘটেছে। কারণ এর আগে যে সমস্ত রাজ্যে নির্বাচন এসেছে, নির্বাচন আসার পূর্বে তারা প্রত্যেকটা রাজ্যেই এইরকম অশান্তি ঘটায়, ভোটকে পোলারাইজ করে এবং তাদের নির্বাচনী যে সুবিধা সেটা তারা গ্রহণ করে। 2026-এর নির্বাচনী বৈতরণী পার করা এবং বাংলার মানুষের মধ্যে বিভেদ তৈরি করে বাংলায় পোলারাইজেশনের পলিটিক্স করার উদ্দেশ্য নিয়ে বিজেপি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে। ফলে আবারও রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করব, অবিলম্বে উপযুক্ত দোষীদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ধন্যবাদ। এসডিপিআই কে ইচ্ছাকৃতভাবে কেন জড়ানো হচ্ছে এর মধ্যে? এসডিপিআই তো আপনি বলছেন শান্তিপূর্ণ আন্দোলন করছে, পার্লামেন্টেও দেখা গেছিল একজন সাংসদ রাজ্যসভাতে, সেখানে সিপিআই নাম নিয়েছিল, কেন? এসডিপিআই প্রথম থেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। যখনই এ দেশে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, ফ্যাসিবাদকে সামনে নিয়ে আসা হয়েছে, তখনই এসডিপিআই তার বিরুদ্ধে আন্দোলন করেছে, লড়াই করেছে। তাই ফ্যাসিবাদীরা এসডিপিআই যে আদর্শ, সামাজিক ডেমোক্রেসিকে তারা ভয় পায়, সমাজের উঁচু নিচুর পার্থক্যকে দূর যারা করতে চায় তাদেরকে তারা ভয় পায়। সামাজিক ডেমোক্রেসি যারা প্রতিষ্ঠা করতে চায়, বিজেপি আর আরএসএস, তাদের সকলকে ভয় পায়। তাই এসডিপিআই এর নাম নেয়। আগামীকাল নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী সভা করছেন, সেখানে ইমাম মুয়াজ্জিনরা থাকবেন এবং বুদ্ধিজীবীরা থাকবেন বলেছেন, এবং এটা একটা বিষয়। একই সঙ্গে 26 তারিখে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। অনেকে বলছেন আগামীকালকে 16 তারিখ মুখ্যমন্ত্রী সভা করার পর 26-এর সভাটাকে বানচাল করা হবে। কেমন চোখে দেখছি? বানচাল করা হবে না করা হবে সেটা তো পরের বিষয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের আমাদের মানে মেইন মন্ত্রী মুখ্যমন্ত্রী, ফলে তার যে সমস্ত কথাবার্তা, আশ্বাসন, সেটাকে রাজ্যের নাগরিক হিসাবে আমরা সম্মান করি, অবশ্যই সম্মান করি। এইটুকু বলবো রাজ্যের মানুষকে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কমিডিয়ান না। বাংলা পক্ষের গর্ব চট্টোপাধ্যায় একটি পোস্ট করছেন, তিনি বলছেন যে এসডিপিআই আর কিছু দল যারা মৌলবাদী তারা উস্কানি দিচ্ছেন। গর্ব চট্টোপাধ্যায়ের যে আদর্শ, সে আদর্শ হচ্ছে ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। আমরা জানি আরএসএস এবং বিজেপি যে আদর্শ, সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। তো আরএসএস এন্ড বিজেপির মূল যে এজেন্ডা, সেটা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা
অনুরূপ গর্গ চ্যাটার্জির যে মূল আদর্শ সেটা হচ্ছে ভাষা ভিত্তিক মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, পাঠ তৈরি করা মানুষের মধ্যে। আমরা মানুষকে এক হতে বলি। মানুষ, আমরা সবাই সামাজিক জীব, ফলে একে অপরের পাশে থেকে সে যে ভাষারই হোক না কেন, যে ধর্মেরই মানুষ হোক না কেন, মানুষ মানেই আমরা তাদেরকে আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী, আমরা সবাই একসঙ্গে বসবাস করতে চাই। ভাষা, ধর্ম, এলাকা ভিত্তিক আমরা মানুষের মধ্যে ডিভাইডেশন করতে চাই না। এই যে আগামী চট্টোপাধ্যায় জামাত এবং এসডিপিআই এর নাম নিচ্ছে, সেক্ষেত্রে আপনার মানে যে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে কি উনি বিজেপির পক্ষ নিয়ে এটা বলছেন কি কেমন চলে যাবে? আমি কি বললাম যে বিজেপির যে আদর্শ সেটা হচ্ছে ধর্ম, বিজেপি আরএসএস এর যে আদর্শ ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভাগ তৈরি করা, আর গর্গ চ্যাটার্জির যে আদর্শ সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে ভাগ তৈরি করা। আপনি হিন্দি ভাষী হতে পারেন, আপনি ইংলিশ ভাষী হতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো ভাষার মানুষ হতে পারেন। আপনার মধ্যে আমার মধ্যে যে সিমিলারিটি আছে, আমরা প্রথম হচ্ছে মানুষ। আপনার বিপদে আমি পাশে দাঁড়াবো, আপনি আমার বিপদে পাশে দাঁড়াবেন। মানুষ হিসাবে আমাদের মৌলিক যে চাহিদা সেটা হচ্ছে একে অপরের সহযোগী হওয়া। কিন্তু ভাষা এবং ধর্মের ভিত্তিতে মানুষকে যারা ভাগ করছে, আমরা প্রথম থেকেই তাদেরকে নিন্দা করছি এবং তাদের বিরোধিতা করছি। কয়েকটা খবরে উঠে আসছে যে বেলডাঙ্গায়, শামশেরগঞ্জে বা এইসব এলাকায়, ধুলিয়ান এলাকাটা, ওখানে হিন্দুদের বাড়ি মুসলিমরা পাহারা দিচ্ছে, মুসলিমদের বাড়ি হিন্দুরা পাহারা দিচ্ছে। সেই জায়গায় আপনাদের সংগঠন কি ভূমিকা নেবে? মানুষ এটাই হচ্ছে বাংলার চেহারা, এটাই দেশের চেহারা হওয়া উচিত। যে আজকে মানুষ কিছু সংখ্যক অপরাধীর জন্য আজকে অনেক বেশি মানুষ বিপদের মধ্যে আছে। অনেকে ঘর বাড়ি ছাড়া হয়ে আছে, বাড়ি ছাড়া হয়ে আছে, অনেকের দোকানপাট লুট হয়েছে। তাদের জন্য, সামান্য কিছু সংখ্যক মানুষের জন্য। আসল চেহারা হচ্ছে যে হিন্দু পাড়ার সিকিউরিটি কারা দেবে, হিন্দু পাড়ার নিরাপত্তা কারা দেবে, মুসলিম পাড়ার যুবকরা। অনুরূপ মুসলিম পাড়ার নিরাপত্তা কারা দেবে, হিন্দু পাড়ার যুবকরা। সেই চিত্র শামশেরগঞ্জে আজকে উঠে এসেছে। অলরেডি মেইন স্ট্রিম মিডিয়ার অনেক মিডিয়া আপনারাই নিউজ করেছেন যে একটা হিন্দু পাড়াকে মুসলিমরা গিয়ে সিকিউরিটি দিচ্ছে, অনুরূপ একটা মুসলিম পাড়াকে হিন্দুরা গিয়ে সিকিউরিটি দিচ্ছে যে আপনারা এখানে থাকুন, আপনাদের কোনো চিন্তা নেই বলে। এটা সম্প্রীতির চিত্র। এই চিত্র যত বেশি বাংলায় ফুটে উঠবে, তত এখানকার বিভেদকামী শক্তির পরাজয় ঘটবে, ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটবে। বাংলার মানুষের কাছে বলবো, এই সমস্ত চিত্র আরো বেশি তৈরি করা, সম্প্রীতির চিত্র আরো বেশি তৈরি করা, চক্রান্তকারী চক্রান্তে পা না দেওয়া। আপনি এসডিপিআই এর রাজ্য নেতা, কিন্তু আপনি মুর্শিদাবাদের বাসিন্দা। মুর্শিদাবাদে হিন্দু মুসলমানের সম্পর্ক কেন? মুর্শিদাবাদে অলরেডি আজকে বেশ কয়েকটা চিত্র আমাদের সামনে উঠে এসেছে। আমি যেখানে বসবাস করি, ডোমকল, আমার যে গ্রাম, সেই গ্রাম নিয়ে এর আগে আমি বলেছি যে আমার বাড়ির পাশে একজন হিন্দু লোকের বাড়ি আছে, তার নাম তপন দাস। কয়েক বছর আগে তপন দাস মারা যায়। যেদিন তপন দাস মারা যায়, সেই দিন আমার মা হাউমাউ করে কান্না করছিল। আমি মাকে জিজ্ঞেস করছি, মা তুমি এত কাঁদছো কেন? তো মা বলছে, আমি ওকে কোলে করে মানুষ করেছি, তোমাকে যেমন কোলে করে মানুষ করেছি, তেমন তপন দাসকে আমি কোলে করে মানুষ করেছি। তুমি মরে গেলে আমার যতটা কষ্ট হবে, তপন মারা গেছে তাতেও আমার ততটাই কষ্ট হচ্ছে। এইটাই হচ্ছে বাংলার চিত্র। এটা হচ্ছে বাংলার মায়েদের ভিতরের চাহিদা, এটা হচ্ছে বাংলার মায়েদের অন্তর। যারা বিভেদকামী শক্তি, যারা ফ্যাসিবাদী শক্তি, তারা এই সমস্ত মাকে সম্মান দেয় না, তারা এই সমস্ত চিত্রকে সম্মান জানানো জানে না। আমরা আবারও বলবো, এই সমস্ত মাকে আরো বেশি বেশি করে সম্মান জানানো উচিত। ওকে, বাঙালিদের